মবতন্ত্র, মবক্রেসি দেশে একের পর এক বেড়েই চলছে। ২৪-এর অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানটিকে ব্যর্থ করার জন্য অন্যতম যে কারণ, সেই কারণটি হলো এই মবক্রেসি, এই মবতন্ত্র। যত্রতত্র মানুষ এই আইন আদালতের তোয়াক্কা না করে, আইন দরকার নেই দেশে, আদালতের দরকার নাই, বিচারের দরকার নেই, সব বিচারের দায়িত্ব মানুষ নিজের হাতে তুলে নিয়েছে। মন চাইলো কোনো বাড়ির দিকে বুলডোজার নিয়ে রওনা দিল, সেটাকে ভাঙচুর করলো, কোনো বাড়িতে অগ্নিসংযোগ করলো, কাউকে ধরলো, কাউকে মারলো, কাউকে পেটালো। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে, এই মবক্রেসির কারণেই ২৪-এর অভ্যুত্থান ব্যর্থ হলো। আর তার ফলশ্রুতিতে অভ্যুত্থানের ১.৫ বছরের মাথায় এসে ওসমান হাদিদের মতো তরুণ রাজনীতিবিদদের, তরুণ নেতাদের হারাতে হয়েছে এই দেশকে। ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরে আমরা দেখলাম সেই মবতন্ত্র আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। মবতন্ত্রের কিছু নমুনা চলুন আমরা শুরুতে একটু দেখে আসি। ধানমন্ডি ৩২, ধানমন্ডি ৩২ একটা পোড়া বাড়ি, ভাঙা বাড়ি। এর আগে অনেকবার পোড়ানো হয়েছে, অনেকবার ভাঙা হয়েছে, বাট এই ভাঙা বাড়ি ভেঙে এই ভাঙা বাড়ি ভেঙে মানে কি পাচ্ছি আমরা এর মধ্যে, চলুন আরো একটু দেখি। প্রথম আলোর অফিস, প্রথম আলোর অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো গত রাতে। এরপরে আমরা যদি একটু ডেইলি স্টারের পত্রিকা দেখি অফিসের কি অবস্থা। দর্শক, যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, ডেইলি স্টারে যে পত্রিকাটি রয়েছে সেখানে কিন্তু আগুন নিয়েছে ছাত্র জনতা, যারা ছাত্র জনতা রয়েছেন তাদের ব্যানারে আজকে। তো আমার কথা হলো, লাভটা কি হলো? মানে এইগুলো করে শেষ পর্যন্ত ওসমান হাদিকে তো হারালাম আমরা, বাট লাভ কি হলো? লাভটা কার হলো? চলুন আমরা একটু আরেকটা বক্তব্য দেখে আসি। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। তাহলে এই প্রথম আলোতে অগ্নিসংযোগ করে, এই ডেইলি স্টারে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে লাভটা কি হলো বলুন তো? আর এই যে মবতন্ত্র, এই যে মবক্রেসি চলছে দেশে, এই মবক্রেসি ২৪-এর অভ্যুত্থানের পরে এখানে উস্কে দিচ্ছে কারা? আমি অনেক আগ থেকেই বলেছি আপনাদের সাথে যে দেশের বাহিরে থাকা সেই মাথা মোটা দুজন ব্যক্তি বা আরো কয়েকজন আছে, বিশেষ করে দুজন। একজন তো সেই ল্যাংটা বাবা সোলেমান, আর আরেকজন হলো বিশাল মানে সাংঘাতিক লেভেলের একজন সাংবাদিক। কখন কি বলে, কোন আইডিওলজি যে তারা ফলো করে, অ্যাটলিস্ট আমি বুঝি না। আর এই দেশের অভ্যুত্থানের একটা শক্তি তরুণ প্রজন্ম বা জেনজি, তাছাড়া বয়োবৃদ্ধ বা সর্ব বয়সের মধ্যেই তাদের এক ধরনের সমর্থক তৈরি হয়েছে এই দেশে। মানে হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো, যে বাঁশি বাজাচ্ছে, বাট বাঁশি বাজানোর ইন্টেনশন কি সেটা পিছনের ইঁদুররা জানে না, বাট বাঁশি বাজিয়ে যাচ্ছে আর ইঁদুর তার পিছে পিছে দৌড়াচ্ছে। বাট ইঁদুররা জানে না যে এই বাঁশিওয়ালা নিয়ে তাদেরকে কোন জায়গায় ফেলবে। আর তাই হয়েছে দেশে। এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে যে মবতন্ত্র, মবক্রেসি চললো, এগুলোরও ইন্ধন কিন্তু সেই দেশের বাহির থেকেই দেওয়া হয়েছে। চলুন একটু এভিডেন্স দেখি। এই যে সেই সাংঘাতিক লেভেলের সাংবাদিক, তিনি বলছেন প্রথম আলো ডান, দ্যাট মিনস প্রথম আলো শেষ, এবার আপনারা সবাই ডেইলি স্টারে চলে আসেন, ভারতের আস্তানা এদেশে থাকতে দেয়া হবে না। কি বুঝলেন? আর এর ফলশ্রুতিতে কি হয়েছিল চলুন আমরা একটু বাস্তব দৃশ্য দেখে আসি। আমি পারভেজ রেজা বলছিলাম, চ্যানেল 1 থেকে। আমরা ছাদে তোমরা ছাদে, তোমাদের কয়তলা পর্যন্ত আগুন গেছে? কয়তলা পর্যন্ত আগুন গেছে? আগুন কততলা পর্যন্ত না, ধোঁয়া একদম ছাদ পর্যন্ত আসছে, ধোঁয়া ছাদ পুরো ছেয়ে গেছে। এলিভেটর কয়তলা পর্যন্ত আগুন গেছে? কয়তলা পর্যন্ত আগুন গেছে? আগুন কততলা পর্যন্ত না, ধোঁয়া একদম ছাদ পর্যন্ত আসছে, ধোঁয়া ছাদ পুরো ছেয়ে গেছে। এলিভেটর ভেন্ট দিয়ে ধোঁয়া আসছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না। তোমরা কতজন আছো ভিতরে? আটকা পড়েছো কতজন? 30 জনের মতন। ডেইলি স্টারে আগুন লাগানোর পরে সেখানে 30 জন সংবাদকর্মী ভিতরে আটকা পড়ে গিয়েছিল। তারা
মানে আকুতি মিনতি জানাচ্ছিল সরকারকে বা সরকারের বডিকে, জানানোর চেষ্টা করেছিল যে আমাদেরকে উদ্ধার করা হোক। আর সেই সময় এসে এই ল্যাংটা বাবা সোলাইমান দেখুন পোস্ট দিয়েছে যে ডেইলি স্টার ভবনে অনেক সাংবাদিক আটকা পড়েছেন, সেনাবাহিনীকে সবাইকে উদ্ধার করতে দিন, সবাই শান্ত থাকুন, সকল প্রকার হঠকারী কাজ থেকে বিরত থাকুন, আমাদের রাজনৈতিক লড়াই দীর্ঘ। এদের রাজনৈতিক লড়াই নাকি দীর্ঘ? মানে এদের কি কোনো রাজনৈতিক স্ট্যান্ড আছে? এদের কি কোনো রাজনৈতিক আইডিওলজি আছে বলে আপনাদের মনে হয়? এই দেশটাকে অস্থিতিশীল করা ব্যতীত, এই দেশটাকে ভঙ্গুর করা ব্যতীত এদের আর কোনো আইডিওলজি আছে? এদের যুদ্ধটা সবসময় দেখবেন, এদের ন্যারেটিভটা সবসময় দেখবেন 1971-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তো এরা এ দেশের জন্য কি করছে? এদেশের রাজনীতির জন্যই বা কি করেছে? মানে উস্কানি দিয়ে এই তাদের যে অনুসারীরা এখানে আছে, এই অন্ধ অনুসারী, অন্ধ অনুকরণ এই ল্যাংটা বাবাদের যারা করে, তাদেরকে প্রথম আলো, ডেইলি স্টারের পাঠিয়ে সেখানে অগ্নিসংযোগ ঘটিয়ে তারপরে সবাইকে শান্ত করতে বলছে। তো আমার তো মনে হয় এই যে একটা সুন্দর চিন্তা যে সবাইকে শান্ত করতে হবে, এই সূক্ষ্ম চিন্তাটাও মনে হয় এই মাথামোটার মাথা থেকে বের হয়নি, বরং তাকে কেউ বলেছে যে দয়া করে আপনারা উস্কে দিয়েছেন, আপনারা এদেরকে একটু থামান, না হলে অনেক সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে যাবে। শুধু এক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আরো অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটবে। তো দর্শক শ্রোতা, দেশের এই সার্বিক অবস্থায় এসে আমরা দেখলাম বেশ অনেকজনকেই একটু গাঠনিক বা সুগঠিত চিন্তা ভাবনার কথা বলতে, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলছে যারা আগুন দিয়েছে তারা জুলাই আন্দোলনের কেউ নয়, তারা ষড়যন্ত্রকারী। কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারাই তো 24-এর অভ্যুত্থানের পরে এই মপতন্ত্রকে উস্কে দিয়েছিলেন, এবং এক সময় আপনারাই এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা আপনাদের যারা যারা ছিলেন, এক সময় এই যে আরেকজন মাহফুজ আলম, তিনি বলছে সারা দেশে একাধিক হামলার নিন্দা জানিয়েছে। এই যে নিন্দা জানানোর একটা প্রথা এই সরকারের, সরকার কোনো অ্যাক্টিভিটি নিতে পারে না, সরকার কোনো কিছু থামাতে পারে না, তারা নিন্দা জানায়। তো ইনি তো সরকার থেকে বের হয়ে আসছে কয়েকদিন আগে, ওই নিন্দা জানানোর অভ্যাসটা তার এখনো যায়নি। তার মানে এরাই কিন্তু এক সময় এই ল্যাংটা বাবাদের পীর ভেবেছিল, আইডল ভেবেছিল, তাদের কথা মতো এই দেশে মবক্রেসি প্রতিষ্ঠা করেছিল। আর সেই মবক্রেসির ফলশ্রুতিতে আমরা এসে দেখলাম ডক্টর ইউনূস চরমভাবে একটা ব্যর্থ সরকারের পরিচয় দিয়েছে। কারণ হাদির মৃত্যুর সংবাদ এই সরকার আগে জানতো, কারণ মৃত্যুর সংবাদ যখন পাবলিকে এসেছে তারও 24 ঘন্টা বা 18 ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই কিন্তু সংবাদ এসেছিল যে যে কোনো সময় হাদিকে কেন্দ্র করে একটা অনাকাঙ্ক্ষিত সংবাদ আসতে যাচ্ছে। তো ডক্টর ইউনূসের সরকার, আপনি কেন জানলেন না যে হাদির মৃত্যুর সংবাদ আসা মাত্র দেশে কি ঘটতে পারে, কোন কোন প্রতিষ্ঠানকে কোন কোন জায়গায় ভায়োলেন্স হতে পারে, এবং সেই ভায়োলেন্স মব উস্কে দেওয়ার জন্য যে বিশেষ গোষ্ঠী রয়েছে, বা এই জল ঘোলা করে এই যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য দেশের অভ্যন্তরেও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, সামনের নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য অনেক গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তো আপনি আগে থেকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীকে এই সেন্সিটিভ জায়গাগুলোতে অ্যাক্টিভ করতে পারলেন না কেন? আপনি এসে জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিলেন ডক্টর ইউনূস সাহেব, মানে আপনি এসে এখানেও মানুষকে মোটিভেশন দিচ্ছেন, আমরা ভায়োলেন্স করব না, সবাই শান্ত থাকবো। তো 1.5 বছরেও এই দেশের জনগণকে আপনি চিনতে পারেননি যে আপনার এই ঠান্ডা মস্তিষ্কের ভাষণ শুনে সবাই চুপ থাকবে? আপনি কেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এদেরকে কন্ট্রোল করতে পারলেন না, এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে পারলেন না? বা এই প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংসের খেলায় মেতে, মানে ধ্বংসের পথে আমরা নিয়ে গেলাম, লাভটা হলো কি দেশের? আমাদের লাভ হলো কি? প্রথম আলোতে আঘাত করা, ডেইলি স্টারে আঘাত করা, লাভটা কার হলো? বক্তব্য তো দেখলাম যে শেখ হাসিনা বলেছিল এগুলো আওয়ামী লীগের বিরোধী প্রতিষ্ঠান। তাহলে আপনি ভারতের ন্যারেটিভ দিয়ে এখানে যে এই অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ চালানো হলো, লাভটা কি হলো দেখুন। শুধু এখানেই শেষ না, দেখুন যে ওই যে লুট করার যে একটা মন মানসিকতা, যে লুট করে যে যেখান থেকে পারে সেখান থেকে সবকিছু নিয়ে যাওয়া, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখেছি যে ডেইলি স্টারের পত্রিকায় বা প্রথম আলোর পত্রিকায় তারা অগ্নিসংযোগ ঘটিয়ে যে যা পারছে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে। কেউ ল্যাপটপ লুট করে নিয়ে যাচ্ছে, কেউ হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছে। যেন এখানে একটা মানে 24-এর অভ্যুত্থানের পরে গণভবন থেকে যেমন একটা লুট চলছিল, হরিলুট চলছিল, সেটাকে না হয় সেই সময়ে মেনে নেওয়া যাচ্ছিল যে সবার ভিতরে একটা ক্ষোভ, আনন্দ, উল্লাস। বাট এখন লুট হচ্ছে এগুলো কি?
তাহলে এই মবক্রেসি করছে কারা, এর পেছনে আছে কারা, এই মবক্রেসি তাহলে থামবে কবে? আমার মনে হয় এই মবক্রেসি আর থামবে না। এবং শেষ পর্যায়ে কনক্লুশনে এসে যেটা বলবো, এই মবতন্ত্রের উপরে ভর করে অভ্যুত্থানটা ব্যর্থ হয়েছে। সেই অভ্যুত্থানের ব্যর্থের একটা স্ট্যাম্প হয়ে দাঁড়িয়েছে এই হাদির মৃত্যু, কারণ এই হাদির মৃত্যুটাও মবতন্ত্রের উপরে ভর করেই হয়েছে। ডক্টর ইউনূসের সরকারও টুডে অর টুমোরো এই মবতন্ত্রের শিকার হতে পারে, সেই অশনি সংকেত আছে। আর শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশে যদি আবার ফিরে আসতে পারে, তাহলে লিখে রাখতে পারেন এই মবতন্ত্রের উপরে ভর করেই তারা আবার ফিরে আসবে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।